দুদকে হাজির হননি বেনজির, দিয়েছেন লিখিত বক্তব্য। মোটামুটি আগেই বোঝা যাচ্ছিল যে বেনজির, যিনি এত সাহসী বক্তব্য রাখতেন তার কর্মজীবনে, এমনকি তার ব্যাপারে যখন কি রিপোর্ট প্রকাশ হলো তারপরেও তিনি যেভাবে চ্যালেঞ্জ ছুড়ে তিনি তার পেজে বক্তব্য দিয়েছেন, তিনি যে আসবেন না মোটামুটি নিশ্চিত ছিল। তারপরেও অনেকেই মনে করছিলেন যে না, তিনি সাহসী কর্মকর্তা, তিনি ঠিকই হাজির হবেন, কিন্তু হাজির হননি। এটাই নিয়ে আমি একাধিক ভিডিও আপনাদের সামনে পরিবেশন করেছি। গণমাধ্যমেই বলছে যে তিনি যে এসছেন, তিনি যে হাজির হবেন তার কোনো আলামত পাওয়া যায়নি। তার আইনজীবীরাও নিশ্চুপ, কেউ কোনো ফোন ধরছে না। তো যাই হোক, আজকে রোববার তার ছিল হাজিরার দিন এবং শেষ পর্যন্ত তিনি আসেননি। দিয়েছেন তিনি লিখিত বক্তব্য, কিন্তু দুদক আগেই কিন্তু বলেছিল যে তার লিখিত বক্তব্য গ্রহণযোগ্য হবে না। তারপরও তিনি দিয়েছেন। এখানে খবরে বলা হচ্ছে যে ঢাকা পোস্ট বলছে যে দুর্নীতি ও বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে রোববার দুদকের প্রধান কার্যালয়ে হাজির হয়ে বক্তব্য দেওয়ার কথা ছিল, কিন্তু হাজির না হয়ে আইনজীবীর মাধ্যমে অভিযোগের লিখিত বক্তব্য জমা দেন তিনি। এ বিষয়ে দুদকের সচিব খোরশেদা ইয়াসমিন গণমাধ্যমকে বলেন, বেনজির আহমেদের মাধ্যমে গত 21শে জুন দুদক চেয়ারম্যান বরাবর লিখিত বক্তব্য দিয়েছেন। 21শে জুন লিখিত বক্তব্য দিয়েছেন। এবারে চিঠিতে নতুন করে সময়ের আবেদন করেননি। লিখিত বক্তব্যে তার অভিযোগগুলোর বিষয়ে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। তাহলে এক ধরনের প্রতারণা আশ্রয় নিয়েছেন। তিনি হাজিরার জন্য সময় বৃদ্ধির আবেদন কেন করলেন? এটাও তো এক ধরনের চালাকি। তার মানে হচ্ছে বিদেশে তার যে অবস্থানটা, সেই অবস্থানটা নিশ্চিত করার জন্য তিনি নানান রকম ফন্দি ফিকির করছেন এবং যতটা সময় বাড়ানো যায়। কিন্তু দুদক বলেছে যে এই দ্বিতীয় দফা এটাই শেষ সময়। আজকের মধ্যে তিনি যদি না আসেন তাহলে দুদক ধরে নেবে যে তিনি হাজির হচ্ছেন না। এবং তাহলে কি লিখিত বক্তব্য নেওয়া হবে? না, লিখিত বক্তব্য নেওয়া হবে। তাই যদি হতো তাহলে তো শুরুতেই দুদক বলতো যে হয় তিনি হাজির হবেন অথবা লিখিত বক্তব্য দেবেন। এখন তিনি দিয়েছেন। এখন কি করবে? দুদকের উপরই একটা চাপ পড়লো যে দুদককে এখন সাহসী সিদ্ধান্ত নিতে হবে। এখন দুদক কতটা প্রভাবমুক্ত অবস্থায় স্বাধীনভাবে তার ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে সেটি এখন দেখার বিষয়। বিভিন্ন সূত্রের তথ্য অনুসারে বেনজির আহমেদ সপরিবারে বিদেশে রয়েছেন, এখনও দেশে ফেরেননি। অন্যদিকে বেনজিরের আইনজীবী শাহ মঞ্জুরুল হকের সঙ্গে যোগাযোগ করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। এটি একটা অদ্ভুত ব্যাপার যে আসামি বা অভিযুক্ত ব্যক্তি, সাধারণত তার আইনজীবীরা গণমাধ্যমে কথা বলেন, এখানে দেখেন আইনজীবীরাও পর্যন্ত কথা বলছেন না। বেনজির আহমেদকে 23শে জুন এবং তার স্ত্রী 2 কন্যাকে 24শে জুন জিজ্ঞাসাবাদ করার কথা রয়েছে, যদিও প্রথম দফায় তলবে তারা হাজির না হয়ে আইনজীবীর মাধ্যমে সময়ের আবেদন করে। অনুসন্ধানের অংশ হিসাবে বেনজির আহমেদকে 6 জুন এবং তার স্ত্রী জিশান মির্জা ও 2 মেয়েকে 9 জুন প্রথম দফায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল। তবে ধারণা করা হচ্ছে তিনি দেশে নেই, যদিও দুদক থেকে তাদের বিদেশ যাত্রায় কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। এটাও এক ধরনের চালাকি যে হাজির হননি কিন্তু তারা চলে যাবেন, তাহলে বিদেশ যাত্রায় আটকানো হলো না কেন? এত বড় ঘটনা, এত বড় খবর। তো যাই হোক, 31শে মার্চ বেনজিরের ঘরে আলাদিনের চেরাগ এবং 3রা এপ্রিল বনের জমিতে বেনজিরের রিসোর্ট শিরোনামে একটি দৈনিক পত্রিকায় প্রতিবেদন প্রকাশ হয়। মূলত আসলে কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, তারাই এই তাদের গ্রুপের পত্রিকাগুলো সোচ্চার হয় এবং এই ব্যাপারে তারা মানে রিপোর্ট আসে। তারপরে সেই রিপোর্টগুলো বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং বেনজির আহমেদ চ্যালেঞ্জ করে। কিন্তু পরপর দেখা যায় যে দুদক এক ধরনের চাপে পড়ে হোক বা নিজের থেকে হোক অনুসন্ধানে বাধ্য হয়। তারপরে বিভিন্ন জায়গা থেকে, জেলা থেকে যে সমস্ত তথ্যগুলো আসছে তাতে দেখা যাচ্ছে যে পাহাড়, সমতল, বন, জঙ্গল, বন সমস্ত জায়গা থেকেই তার হচ্ছে জমি জমার হিসাবগুলো আসছে এবং এই হিউজ পরিমাণ প্রায় 700-800 বিঘা জায়গা, বিপুল পরিমাণ রিসোর্ট, 12টি ফ্ল্যাট, 33টি ব্যাংক অ্যাকাউন্ট, এই সমস্ত হিসাব আসার পর এখন পুরো পরিস্থিতি পাল্টে গেছে এবং মানে সময়ের চেয়ে আসলে এক ধরনের প্রতারণা করলেন বেনজির আহমেদ দুদকের সঙ্গে এবং তিনি এর মাধ্যমে বিদেশে তার নির্দিষ্ট লক্ষ্যে তিনি আসলে পৌঁছে গেছেন এবং সেই জায়গাটাও তিনি প্রকাশ করছেন না। তার আইনজীবীরাও মুখে কলুপ কেটে বসে আছে। পুরো বিষয়টি এখন রহস্যের মধ্যে আছে। এখন সরকার এই প্রেক্ষিতে কি খুব কড়া অ্যাকশনে যাবে নাকি এই চুপচাপই থাকবে, ঢিমে তালে তদন্ত চলবে, সেটা এখন দেখার বিষয়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।